আমি এখন ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের মিশ্রণ নিয়ে আলোচনা করব। এখানে আজকের যে ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে দেখবে যে এই চ্যাপ্টারটা সম্পর্কে যে কোনোভাবে কোশ্চেন আসুক তোমরা পারবে ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখো, এখানে টপিকসগুলি সাজায় লিখছি। এটা তোমাদের বইয়ে যতটুকু আছে আমি ততটুকু আলোচনা করবো, এর চেয়ে বাড়ায় আলোচনা করব না। ক্লিয়ার? ওকে, কারণ এদের মধ্যে অনেক আলোচনা আছে। এটা তোমরা পরবর্তী ক্লাসে গেলেও পাবা, উপরের ক্লাসে গেলেও এই পড়াগুলি পাবা। ওকে, তাহলে এখন পড়াগুলি ভালো করে মজা করে শিখো, আমি মজা করে তোমাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। আর যেটা না বুঝবে অবশ্যই কমেন্টসে জানাই দিবে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর বেশি বেশি শেয়ার করবে চ্যানেলটা। ওকে, আচ্ছা দেখো, এখানে আছে মিশ্রণ এবং দ্রবণ। তাইলে এখানে আমরা দেখা যায় কি যে মেহমান আসলো বাড়িতে, তখন কি করি? মা কি করে? মা করে কি গ্লাসের মধ্যে পানি নেয়, তারপরে চিনি দিয়ে ভালো করে গোলায়। তাহলে কি করলো? পানি আর চিনির একটা সংমিশ্রণ করলো, তাই না? শব্দ মনে রেখো, সংমিশ্রণ। ওকে, দুইটা উপাদান সংমিশ্রণ করলো, পানি আর একটা চিনি। ওকে, এটা একটা মিশ্রণ। আবার কি করলো? মনে করো তোমরা বন্ধুরা মিলে মজা করো। অনেক সময় কিভাবে মজা করো? মুড়ি কিনো, চানাচুর কিনো, পেঁয়াজ কুচি করো, তারপর হচ্ছে মরিচ কুচি করো, তারপর একটু সরিষার তেল নাও, তাই না? তো এগুলি নিয়ে একসাথে মিশাও, সংমিশ্রণ করো, তাই না? একসাথে সংমিশ্রণ করো, তাই কি তৈরি হইল? ঝালমুড়ি। উফ, কি মজা, তাই না? আচ্ছা, তো ঝালমুড়ি আমরা কখন পছন্দ করি বলো তো? বৃষ্টির দিনে, তাই না? বৃষ্টির দিনে। তাহলে এই ঝালমুড়ি একটা কি মিশ্রণ। তাহলে এখন আমরা দেখব এই যে দ্রবণ এবং সমসত্ব মিশ্রণ, এটা নিয়ে আলোচনা করব। তো এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যে শরবত আর যে ঝালমুড়ি তৈরি করলাম, এটাকে একটু মজা করে শিখব। দেখো, আমি যদি বলি যে তুমি এই যে চিনি পানির সাথে চিনি গুললে শরবত তৈরি করলে, এখান থেকে চিনিকে আলাদা করতে পারবা? সহজে আলাদা করা যাবে না তো, তাই না? আচ্ছা, আবার যদি দেখো যে আমরা ঝালমুড়ি তৈরি করছি, ওইখান থেকে আমরা কিন্তু যদি বলি যে ইস, মরিচটা একটু বেশি হয়েছে, আমার অংশে মরিচ বেশি আসছে, আমি ফালাই দিই, ঠিক না? আবার আরেকজনের মরিচ কম আসছে, বলে কি আমারটাতে তো মরিচ আসে নাই, তোমারটাতে মরিচ বেশি গেছে। মানে একসাথে মাখাইলা, মাখানোর পরে ভাগ করে দিলা, তাইলে কিন্তু কারো অংশে মরিচ কম যাবে, কারো অংশে পেঁয়াজ কম যাবে, কারো অংশে মরিচ বেশি যাবে, কারো অংশে পেঁয়াজ বেশি যাবে, এরকম যাবে, তাই না? মানে সুন্দরভাবে সুষমভাবে যাবে না। এটা হচ্ছে আমরা ঝালমুড়ির বেলায় দেখব, তাই না? তাইলে এখন দেখো, আমরা মিশ্রণ কাকে বলে এটা যদি সংজ্ঞা লিখতে যাই, এই দুইটা তো বুঝলাম, আমরা এই দুইটা বুঝাই দিলাম। এখন আমি এই দুইটা সংক্রান্ত যেই তোমার সংজ্ঞাগুলি আসবে সেটা একটু বুঝাই, দেখো নিজেই বলতে পারবে। ওকে, যেহেতু টপিকসটা ভালো করে বুঝে গেছো। তাহলে আমি যদি বলি মিশ্রণ কাকে বলে, তাই এখানে কি করছিলাম মিশ্রণের ক্ষেত্রে? যে একাধিক ভিন্ন উপাদান একত্রে সংমিশ্রণ করলে যা তৈরি হইল সেটাই হচ্ছে মিশ্রণ। ক্লিয়ার? পারবা না লিখতে বন্ধুরা? মজা কিন্তু। তার মানে কি একাধিক উপাদান, মানে তোমরা তোমাদের মতো লিখবা, মুখস্থ করবা কেন? সংজ্ঞা মুখস্থ করবা কেন? সংজ্ঞা যদি বুঝো নিজের মতো করে লিখবা, হয়ে গেল। ওকে, তাহলে কিভাবে মিশ্রণ কাকে বলে যদি আসে, তাহলে কি একাধিক ভিন্ন উপাদান
এর সংমিশ্রণে যা তৈরি হলো সেটাকে আমরা মিশ্রণ বলি। ক্লিয়ার? তাহলে মিশ্রণ হয়ে গেল। দেখো শরবত আমার পানি আর চিনি সংমিশ্রণে তৈরি হয়েছে, দুটা ভিন্ন উপাদান। আবার ঝালমুড়ি হচ্ছে চানাচুর দিছ, মুড়ি দিছ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিছ, মরিচ কুচি দিছ, একটু তেল দিছ, কতগুলি উপাদান একসাথে সংমিশ্রণ করছো, এটা মিশ্রণ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এখন হচ্ছে দ্রবণ আমরা কোনটাকে বলি বা সমসত্ব মিশ্রণ কোনটাকে বলবো? তাহলে ওই যে শরবত তৈরি করছি, এখন যদি আমি পানির সাথে চিনি দিয়ে শরবতটা ভালো করে গুলি, শরবত তৈরি করি, তাহলে কি হবে? যে মিশ্রণটা তৈরি হইল সেটাকে বলে দ্রবণ এবং সমসত্ব মিশ্রণ। স্যার এটাকে দ্রবণ বললো, ঠিক আছে মাইনে নিলাম, কারণ মানে দ্রাবক দ্রবকে দ্রবীভূত করলো তাই দ্রবণ হয়ে গেল, বুঝছো? কিন্তু সমসত্ব মিশ্রণ বুঝলাম না এটা স্যার। দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে শরবতটা গোলানোর পরে, হ্যাঁ, তুমি গ্লাসটায় শরবতটা গোলাইলা, গোলানোর পরে আরো 3টা গ্লাস বা 4টা গ্লাস নিয়ে আসলা, ওই শরবতটাকে 4টা গ্লাসে সমপরিমাণে যদি দাও, ওই প্রত্যেকটা গ্লাসের যে শরবতটা হচ্ছে কি সমান মিষ্টি হবে, তাই না? একটু কম বেশি হবে না, হবে কি? হ্যাঁ, হবে না। তাইলে এই যে সমানভাবে মিশলো, উপাদানগুলি সমানভাবে বন্টিত হলো, ঠিক না? মিশ্রণের উপাদানগুলি কি সমানভাবে বন্টিত হলো, এটাই হচ্ছে সমসত্ব মিশ্রণ। তাহলে স্যার সংজ্ঞাটা কি হবে? তাহলে যে সমস্ত মিশ্রণে, ভালো করে খেয়াল করো, যে সমস্ত মিশ্রণে উপাদানগুলি সমভাবে বন্টিত হয় বা সমভাবে বন্টিত থাকে, এবং মানে উপাদানগুলি একটি থেকে আরেকটি সহজে আলাদা করা যায় না, তাকে কি বলে? সমসত্ব মিশ্রণ বা দ্রবণ। ঠিক আছে? তো সংজ্ঞা কি মুখস্থ করার জিনিস? বোঝার জিনিস। এখন আসো আমরা আরেকটা জিনিস কি করি, অসমসত্ব মিশ্রণ। তাইলে এটা গেল, এটা গেল। এখন অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ ওই যে বন্ধুরা মিলে একসাথে ঝালমুড়ি তৈরি করছো না, ওইটাই কি উপাদানগুলি কি সব জায়গায় সমান হয়েছে? তুমি মনে করো একটা বোলের মধ্যে ঝালমুড়ি করলা, ওকে, তৈরি করলা। এখন সব অংশে কিন্তু মরিচ, পেঁয়াজ কুচি, হ্যাঁ, চানাচুর, এগুলি কিন্তু সমান থাকবে না, কোনো অংশে কম থাকবে, কোনো অংশে বেশি থাকবে। এটা যদি 4টা পাত্রের মধ্যে ওই মুড়িগুলি রাখো, ঝালমুড়িটা, তাহলে কি সব জায়গায় কিন্তু সব পাত্রে সমানভাবে বন্টিত হবে না, ঠিক আছে? এবং পেঁয়াজ কুচি চাইলে আলাদা করতে পারবা, মরিচ কুচি চাইলে আলাদা করতে পারবা, চানাচুর চাইলে আলাদা করতে পারবা। ক্লিয়ার? তাইলে এটা কি হইল? এটা কিন্তু তোমার অসমসত্ব মিশ্রণ হয়ে গেল। তাহলে এখন সংজ্ঞাটা কি হবে বন্ধুরা? সংজ্ঞাটা হচ্ছে যে সকল মিশ্রণের উপাদানগুলি সমানভাবে বন্টিত হয় না বা থাকে না, এবং প্রত্যেকটা উপাদান সহজে পৃথক করা যায়, সে সমস্ত মিশ্রণকে কি বলে? অসমসত্ব মিশ্রণ। তাহলে কি আমরা কি বানায় লিখতে পারবো? ইনশাআল্লাহ। আমার ভিডিওগুলি দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে লেকচার দিব, যাতে আমার লেকচারগুলি শুনলে তোমাদের ওই চ্যাপ্টার সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে, আশা করি। ওকে, তারপরে আমরা দেখি দ্রব ও দ্রাবক। তাইলে আমরা বলি দ্রাবক। দ্রাবক মানে কি? দ্রাবক হচ্ছে, দেখো আমি যখন একটা গ্লাসের মধ্যে পানি নিলাম, পানি, ওকে, এই পানির মধ্যে আমি কিছু চিনি ঢেলে দিলাম, ওকে, চিনিটাকে কি করবে? এই পানিটায় গলায় ফেলবে না, গালায় ফেলবে না, মিশায় ফেলবে না। তাইলে এটা হচ্ছে দ্রাবক। তাহলে হচ্ছে যা হচ্ছে দ্রবকে
গালাতে পারে বা দ্রবীভূত করতে পারে তাকে বলে দ্রাবক। তাহলে যে সকল পদার্থ কোনো দ্রবকে নিজের মধ্যে দ্রবীভূত করতে পারে সেটাই হচ্ছে কি দ্রাবক। বুঝতে পারছো? তাইলে আমরা কি বুঝলাম এখান থেকে? পানি চিনিকে কি করতে পারে? গোলায় ফেলতে পারে বা নিজের মধ্যে দ্রবীভূত করতে পারে। তাইলে হচ্ছে পানি হচ্ছে দ্রাবক। ওকে, তার সংজ্ঞাটা বুঝতে পারছো? বানায় লিখতে পারবা ইনশাআল্লাহ। এখন হচ্ছে দ্রব। দ্রব কাকে বলে আমরা সেটা বলি। দ্রব হচ্ছে মানে যে সমস্ত পদার্থ দ্রাবকে গলে যেতে পারে বা মিশে যেতে পারে তাকে বলে দ্রব। ওকে, তাহলে দ্রব হচ্ছে দ্রবণের মধ্যে কম পরিমাণে থাকে, আর দ্রাবক হচ্ছে দ্রবণের মধ্যে বেশি পরিমাণে থাকে। এটাও বলতে পারো, এটার সাথে অ্যাড করলে একটু ভালো হয়। ওকে, তাহলে দ্রব এবং দ্রাবক সম্পর্কে আমরা ভালো একটা ধারণা নিলাম। ওকে, এখানে জলীয় দ্রবণ। ওকে, তাহলে জলীয় দ্রবণ এখানে হচ্ছে পানির মধ্যে যে দ্রবণ তৈরি করা যায় বা এসিটোনের মধ্যে বা স্পিরিটের মধ্যে বা ইথারে আমরা যে দ্রবণ তৈরি করি এগুলি সবই জলীয় দ্রবণ, মানে ভিজা। ওকে, জলীয় মানে জল আছে, ভিজা যেটা শুকনা তো মিশ্রণ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, জলীয় দ্রবণ আমরা বুঝলাম। তাহলে হচ্ছে মানে পানির সাথে বা পানি জাতীয় পদার্থের সাথে মিশিয়ে সংমিশ্রণ করে যে দ্রবণ তৈরি করা হয় সেটাই হচ্ছে জলীয় দ্রবণ। ক্লিয়ার? সংজ্ঞা চাইলে এইভাবে দিব। ওকে, এখন আসো দ্রবণের ঘনমাত্রা বা পাতলা ও ঘন দ্রবণ। তাইলে দ্রবণের ঘনমাত্রা দেখো, আমরা যদি মানে এই 3টা গ্লাস নিলাম, 3টা গ্লাসে সমান পরিমাণ পানি নিলাম। এখন একটাতে দিলাম 1 চামচ চিনি, আরেকটাতে 2 চামচ চিনি, আরেকটাতে 3 চামচ চিনি। এখন দেখো তো, মানে দ্রাবক কিন্তু সমান, কিন্তু দ্রব হচ্ছে যেটা কম সেটা পাতলা হয়ে গেছে। ওকে, আর মানে আয়তনের তুলনায় কি দ্রবটা কম হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। আর যেটা 2 চামচ ওটার চেয়ে একটু ঘন, আর যেটা 3 চামচ সেটা সবচেয়ে ঘন, তাই না? তা আমরা ঘন এবং পাতলা দ্রবণ এইভাবে তৈরি করতে পারি। আবার আরেকভাবে তৈরি করতে পারি। ধরো 3টা গ্লাসের মধ্যেই 1 চামচ করে কি নিলাম? চিনি নিলাম। আর যেটা 1 চামচ চিনি নিছি ওইটার মধ্যে ধরো 1 লিটার না হাফ লিটার পানি দিলাম। ওকে, আর আরেকটার মধ্যে চিনি 1 চামচ কিন্তু 1 লিটার পানি দিলাম, গললাম। আরেকটার মধ্যে 2 লিটার পানি দিলাম, গললাম। তাহলে এখানে ঘন কিন্তু ওই প্রথমটায় যেটায় হাফ লিটার পানি দেওয়া হয়েছে। তার মানে কি হলো? মানে দ্রাবকের মধ্যে দ্রবের পরিমাণ যেটা বেশি সেটাকে আমরা ঘন বলবো, তাই না? তাহলে এখানে সবচেয়ে শেষে যেটা দিছি এটা সবটার মধ্যে কিন্তু দ্রব পরিমাণ সমান ছিল, 1 চামচ ছিল, কিন্তু দ্রাবকের পরিমাণ ছিল এই 2 লিটার একটায়, 1 লিটার আর একটা হাফ লিটার। তাহলে 2 লিটার যেটায় এটা দ্রাবকের পরিমাণ বেশি ছিল, দ্রবের পরিমাণ মানে কম ছিল, তাহলে এটা পাতলা দ্রবণ। তারপর দ্বিতীয়টা একটু ঘন, তৃতীয়টা সবচেয়ে ঘন। ক্লিয়ার? তাহলে আমরা ঘন দ্রবণ এবং পাতলা দ্রবণ সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে এখানে একক মাত্রার দ্রাবকের মধ্যে ভিন্ন মাত্রার দ্রব যদি দ্রবীভূত থাকে তাইলে সেটা কি হয়? ভিন্ন মাত্রার কি দ্রবণ তৈরি হয়, সেটা পাতলা বা ঘন। ক্লিয়ার? আর হচ্ছে একক মাত্রার দ্রবণের সাথে একক মাত্রার দ্রাবকের মধ্যে যদি এই কম মাত্রার দ্রবীভূত থাকে
সেই দ্রবণটাকে বলবো কি পাতলা দ্রবণ। আর একই মাত্রার দ্রাবকের মধ্যে যদি বেশি পরিমাণ তুলনামূলকভাবে বেশি পরিমাণ দ্রব যদি দ্রবীভূত করা হয় বা গোলানো হয় সেটা হচ্ছে ঘন দ্রবণ বলবো। তা আশা করি তোমরা পাতলা দ্রবণ এবং ঘন দ্রবণ সম্পর্কে ভালো ধারণা পেয়ে গেছো। এখন আসো পরবর্তীতে আমরা কি করব, সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ কি, এটা আবার আরেকটা টপিকস। ওকে, ওই দ্রবণ সংক্রান্তই আমরা কোনটাকে সম্পৃক্ত বলবো কোনটাকে অসম্পৃক্ত বলবো বন্ধুরা ভালো করে বুঝে নাও। ধরো তুমি একটা গ্লাসে পানি নিলা, পানি নিয়ে চিনি ঢাললা, প্রথমে ঢাললা কি 1 চামচ, গুললা, তারপরে ঢাললা আবার আরেক চামচ, গুললা, ওইটাও মিশে গেল, তারপরে আরেক চামচ গুললা, মিশে গেল, 3 চামচ পর্যন্ত মিশে গেল। এরপরে আরেক চামচ গুললে ওইটা মিশবে না, ওইটা রয়ে যাবে। তাহলে আমরা ওই যে 3 চামচ পর্যন্ত দিলাম, পুরাটা মিশে গেল। মনে করো তাপমাত্রা নির্দিষ্ট ছিল, তাহলে এখানে আমার যদি এই সম্পৃক্ত দ্রবণ আমি যদি বলতে যাই, বন্ধুরা ভালো করে দেখো, সম্পৃক্ত দ্রবণ যদি আমরা বলতে যাই তাহলে কি হবে, স্থির তাপমাত্রা মানে তাপমাত্রা নির্দিষ্ট, তাপমাত্রা নির্দিষ্ট থাকবে। তারপর হচ্ছে এই নির্দিষ্ট দ্রাবক থাকবে, এখন হচ্ছে দ্রবর পরিমাণ হচ্ছে যে পরিমাণ দ্রবীভূত হবে, মানে আমি এই পানির মধ্যে যদি পানি নির্দিষ্ট, তাপমাত্রা নির্দিষ্ট, আমি এই যে 1 চামচ চিনি ঢাললাম, গলাইলাম, মিশে গেল, 2 চামচ ঢাললাম, মিশে গেল, 3 চামচ ঢাললাম, পুরাপুরি মিশে গেল, 4 চামচের সময় আর মিশে না, 1 ফোঁটাও, একটা চিমটি চিনি মিশবে না, বুঝছো? তখন আমরা কি বলবো, ওই যে 3 চামচ মিশে গেল, তো ওই মিশ্রণটাকে আমরা বলবো কি সম্পৃক্ত দ্রবণ। ওকে, তাইলে আমরা বলি এখন সম্পৃক্ত দ্রবণটা কি। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হয়, যে দ্রবণ তৈরি করলো তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। বোঝা গেছে? আবার বলি দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হয় সেই দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। সর্বোচ্চ, এরপরে আর হবে না। ওকে, তাহলে দেখো এখন অসম্পৃক্ত দ্রবণটা আমরা যদি বলি, অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, তাহলে অসম্পৃক্ত দ্রবণ হচ্ছে সম্পৃক্ত হওয়ার আগের অবস্থা। ক্লিয়ার? তাহলে আমি অসম্পৃক্ত দ্রবণ হচ্ছে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত না করে তার চেয়ে কম পরিমাণ দ্রবীভূত করলে সেটা হয় কি অসম্পৃক্ত দ্রবণ। যেমন হচ্ছে আমি যদি এখানে 1 চামচ গুললাম, এটা অসম্পৃক্ত দ্রবণ, আধা চামচ চিনি গুললাম, অসম্পৃক্ত দ্রবণ, 2 চামচ চিনি গুললাম, অসম্পৃক্ত দ্রবণ, কিন্তু 3 চামচ যখন গুলে ফেলবো তখন সম্পৃক্ত হয়ে যাবে, তার মানে সম্পৃক্তর চেয়ে কম। ওকে, তাহলে সংজ্ঞাটা হবে কি দেখো বন্ধুরা, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হয় তার চেয়ে কম পরিমাণ দ্রবীভূত হইলে
ওই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলা হয়। ক্লিয়ার বাবা? মজা? ওকে, ভালো করে শুনবে। ওকে, আর এই না বুঝলে আবার বারবার দেখবে। ওকে, আর যে একেবারে না বুঝো কমেন্টসে দিয়ে দিবে কোন অংশটা বুঝলো না, আমি আবার তোমাদের জন্য ভিডিও করব। ক্লিয়ার? তাহলে দেখো এখন দ্রবণীয়তা। দ্রবণীয়তা, দ্রবণীয়তা যদি বলতে যাই, দ্রবণীয়তা একটা দক্ষতা, ক্ষমতা। ক্লিয়ার? ক্ষমতা বললে একটা মেজারমেন্ট লাগবে, পরিমাপ লাগবে। ক্লিয়ার? পরিমাপটা কি? কোন তাপমাত্রায়, এখানে তাপমাত্রাটা হবে কোন তাপমাত্রায়, এটাও কিন্তু নির্দিষ্ট করতে হবে। কোন তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক, ওকে, 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে তাকেই বলে কি? ওই তাপমাত্রায় ওই দ্রাবকের, ওই দ্রবের দ্রবণীয়তা। বুঝতে পারছো? বুঝাতে পারছি? তার মানে এখানে তাপমাত্রা, যে কোনো তাপমাত্রায়, ধরো লবণের ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি যদি লবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কি করি, 100 গ্রাম পানিতে আমি লবণ গুলতে থাকি, তাহলে 36 গ্রাম লবণ গুলবে। এরপরে আর কি গোলা সম্ভব নয় এই তাপমাত্রায়। আরো যদি বেশি তাপমাত্রা দেয় তাহলে সে আরো বেশি লবণ গুলতে পারবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এই 25 ডিগ্রি মানে আমি বলছি কোন তাপমাত্রায়, মানে একটা তাপমাত্রা নির্দিষ্ট করে দিব কোন তাপমাত্রায়, মানে ক্ষমতা যখন বলতে যাবা, তা দ্রবণীয়তা একটা দক্ষতা বা ক্ষমতা, দ্রাবকের ক্ষমতা। ক্লিয়ার? এটা মাথায় রাখবা। দ্রবণীয়তা কি? দ্রাবকের একটা ক্ষমতা। ক্ষমতা যদি আলোচনা করি সেই ক্ষেত্রে পরিমাপ লাগবে। কি পরিমাপ? তাপমাত্রার পরিমাপ লাগবে, দ্রাবকের পরিমাণটা লাগবে, দ্রবের পরিমাণটা লাগবে। ক্লিয়ার? তিনটা ভালো করে সংজ্ঞার মধ্যে আছে কিনা সেটা খেয়াল করবা, তাহলে সংজ্ঞা তুমি বানায় লিখতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে সেটা কি হবে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে, মানে সর্বোচ্চ 36 গ্রাম লবণ সম্পূর্ণভাবে দ্রবীভূত হতে পারে। তাইলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রবণীয়তা হচ্ছে 36। এটার অর্থ হচ্ছে এটা। ক্লিয়ার? এটা মাথায় রাখবা। তরল দ্রবণ, ব্যাপারটা আমার ইন্টারেস্টিং। দেখো, এর আগে কি করছি, চিনির মধ্যে লবণ দিছি, দ্রবণ বানাইছি। আবার চিনির মধ্যে এর আগে আমরা কি করছি, পানির মধ্যে চিনি দিছি, দ্রবণ তৈরি হয়েছে। অথবা পানির মধ্যে লবণ দিছি, পানির মধ্যে লবণ দিছি, দ্রবণ তৈরি হয়েছে। এখন স্যার, পানিটাও তরল থাকবে, আবার পানির মধ্যে যা দেবো সেটাও তরল থাকবে, সেটা কেমন? সেটা দ্রবণ, কিন্তু আমরা প্রায় দেখি চোখে এবং খাইও। বাড়িতে যদি মেহমান আসে বা খুব রৌদ্র পড়ছে, কোথাও থেকে আসছি, কি করে মা? পানি নেয়, পানি নিয়ে ওর মধ্যে কি করে? লেবুর রস দিয়ে দাও। তাহলে লেবু কিন্তু এটার মধ্যে মিশে গেল। লেবুর রসটা কি? ওইটাও পানি। আবার পানি, দ্রাবকও পানি, আবার দ্রব হচ্ছে কি? পানি। মিশাইলাম, কি হলো? মিশ্রণ তৈরি হলো। এইটা হচ্ছে তরল কি? তরল দ্রবণ। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে তরল গ্যাস। তরল গ্যাসের দ্রবণ, তরল গ্যাস দ্রবণ। এটা কি বন্ধুরা বলো তো? তরল গ্যাস দ্রবণ, খুব মজার। এটা
অনেক সময় আমরা খাই, তাই না? কট 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 করে খাই, তাই না? কোনো কিছু খাবার পরে, দুপুরের খাবার পরে বা রাত্রে খাবার পরে, গরু মাংস টাংস ইত্যাদি খাবার পরে, আমরা রিচ ফুড খাবার পরে কি করি? একটা কোকা কোলা খাই, একটা 7 আপ খাই বা পেপসি খাই, তাই না? এগুলি খাই না? তোর মধ্যে কি থাকে? পানির মধ্যে খুললে ক্রিয়া শব্দ হয়। কিসের শব্দ? ওই যে গ্যাসটা দ্রবীভূত আসছিল, ঠিক আছে? ওর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা দ্রবীভূত অবস্থায় আসছিল, তাই না? ওর মধ্যে কার্বন ডাইঅক্সাইড কি গ্যাসটা দ্রবীভূত অবস্থায় ছিল। তাহলে এখানে ওই যে পানি হচ্ছে তরল, আর ওইখানে যে গ্যাসটা দিল, গ্যাসটা হচ্ছে দ্রব, পানিটা হচ্ছে দ্রাবক, আর গ্যাসটা হচ্ছে দ্রব। তাহলে আমরা সংমিশ্রণে কি হলো? কোকা কোলা বা যে কোনো ফিজি ড্রিঙ্কস। তাহলে আমরা তরল, গ্যাস, দ্রবণ আমরা শিখে গেলাম। এখন হচ্ছে আমি আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে সেটা হচ্ছে সর্বজনীন দ্রাবক। ওকে, তাহলে সর্বজনীন দ্রাবক হচ্ছে কি? সর্বজনীন দ্রাবক মানে হচ্ছে যে কোনো দ্রব, মানে যে দ্রাবকটা অজৈব দ্রবকে দ্রবীভূত করতে পারে, অথবা জৈব দ্রবকে দ্রবীভূত করতে পারে, অথবা গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করতে পারে, ওই দ্রবণটাকে, ওই দ্রাবকটাকে বলে সর্বজনীন দ্রাবক। ক্লিয়ার? তাহলে এ পর্যন্ত গবেষণায় পাওয়া গেছে পানি হচ্ছে সর্বজনীন দ্রাবক। কারণ হচ্ছে এই পানির মধ্যে আমরা কি করতে পারি? অজৈব পদার্থ যেমন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিলেও পানিতে গোলানো যাবে। আবার হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকা দিলেও পানিতে গোলাবে, এটা অজৈব পদার্থ। ওকে, আবার হচ্ছে আমি যদি জৈব পদার্থ বলি, জৈব পদার্থ দেখো, আরেকটা হচ্ছে জৈব পদার্থ কোনগুলি? এটা হচ্ছে স্পিরিট, আমরা বলি না স্পিরিট হচ্ছে C2H6H5OH। ওকে, এটা একটা অ্যালকোহল টাইপের, এটাকে মেথিলেটেড স্পিরিটও বলে হবে। ওকে, আবার ইথানলও বলে। ক্লিয়ার? আচ্ছা, তো এটাকে আমরা স্পিরিট হিসাবে, তোমাদের বইতে দিচ্ছি স্পিরিট, তা আমি এটা সংকেতটা লিখে দিলাম, এটা স্পিরিটের সংকেত। ওকে, আর এটা এসিটনের যে মিথাইল গ্রুপ আছে দুইটা, ডাইমিথাইল কিটোন। ক্লিয়ার? এটা এসিটোন মানে এই গ্রুপের। এটা মিথাইল গ্রুপ আছে দুইটা, তাই ডাইমিথাইল কিটোন, এটা কিটোনের সংকেত। ক্লিয়ার? এটা তোমরা আরো উপরের ক্লাসে উঠলে বুঝতে পারবা। ওকে, কেমিস্ট্রি পড়লে, ইন্টারমিডিয়েট বা ডিগ্রি অনার্সে পড়লে তখন তোমরা এটা সম্পর্কে অনেক কিছু পাবা। ওকে, তাই এটা হচ্ছে এসিটোন, আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ওকে, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। এইটাও যদি আমি পানির মধ্যে দেই, এইভাবে পানিতে দেই, পানি বাবা যে কি করবে? এটারে মিলিয়ে ফেলবে, আলাদা করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে ফেলবে। তাহলে দেখো, আবার আমি যদি এই গ্যাসীয় পদার্থ দেই, যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে এখানে দিলেও, যেমন ফিজি ড্রিঙ্কসগুলি হয়, এটা দিলেও কিন্তু এটা দ্রবণ করে ফেলবে। তাহলে কেন পানিকে আমরা সর্বজনীন দ্রাবক বলি? বুঝতে পারছো?
সেটা কি করে? অজৈব পদার্থকে দ্রবীভূত করতে পারে, জৈব পদার্থকে দ্রবীভূত করতে পারে, আবার গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করতে পারে। এই জন্য একে সর্বজনীন দ্রাবক বলে, এরকম আর কোনো নাই। তাহলে আশা করি তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে বুঝে গেছো। এরপরে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে আছে যে কিভাবে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা যায়, আসো তৈরি করি, এরকম কিছু পরীক্ষা আছে। ওগুলি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পারবা। তোমরা বইটাকে একটু আদ্যপ্রান্ত পড়ো, প্রত্যেকটা অধ্যায় যদি তোমরা শুরু থেকে রিডিং পড়ো বাসায় চুপচাপ বসে থেকে, ওকে, তাহলে দেখবে মানে অনেক সুন্দরভাবে বুঝে গেছো। আর যার যার ক্লাসের পড়া যদি সে মেন বইটাকে ভালো করে ফলো করো, তাহলে কিন্তু গাইডের যে পড়া, গাইড কিন্তু মেন বই থেকেই মানে গাইডের কোশ্চেন তৈরি করে। ওকে, তাহলে এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেই, ঠিক আছে? আমি যদি এক গ্লাস পানির মধ্যে চকের গুঁড়া দিলাম, বালু দিলাম, গুলাইলাম, এটা কি হইল? সমসত্ব মিশ্রণ না অসমসত্ব মিশ্রণ হইল? কমেন্টসে জানাবে। ক্লিয়ার? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।